বাংলার ভদ্রলোকদের মধ্যে হিন্দু বলে কিছু নেই, আছে উচ্চবর্ণ আর নিম্নবর্ণ। আর এই উঁচু নিচু ঠিক করেছে কিন্তু উচ্চবর্ণরাই, মানে নিজেই নিজের পরীক্ষা নিয়ে নিজেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট ঘোষণা করার মতো। হিন্দু কোনো রিলিজিয়ান নয়, হিন্দু একটা সভ্যতা। যেমন গোটা চীন জুড়ে হান বলে একটা সভ্যতা ছিল, জাপানে সিন্তো, প্রকৃতি কেন্দ্রিক বিভিন্ন লোকাচার এবং বিশ্বাসের উপর ভিত্তি করে এই হিন্দু, হান, সিন্তো, সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল। রিলিজিয়ান অর্থে হিন্দু শব্দের প্রয়োগ শুরু হয়েছে মাত্র 150 বছর আগে। সাহেবদের অনুপ্রেরণায় খ্রিস্টান আর ইসলাম ধর্মের অনুকরণে হিন্দু সভ্যতাকে হিন্দু রিলিজিয়ান করা শুরু হলো। আচ্ছা, আফগানিস্তানের আফগান কি কোনো ধর্ম? না। বেলুচিস্তানে বেলুচ কোনো ধর্ম না। উজবেকিস্তানের উজবেকও কোনো ধর্ম না। তাহলে হিন্দুস্তানে হিন্দু কী করে ধর্ম হয়? সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমার, এই গান লিখেছিলেন কবি ইকবাল। রিলিজিয়ানে তিনি মুসলমান ছিলেন, কিন্তু সভ্যতার বিচারে তিনি হিন্দুস্তানি ছিলেন। উচ্চবর্ণরা যে ধর্মের বাহক তাকে সনাতন ধর্ম বলা হচ্ছে, যা নাকি আদি বৈদিক সভ্যতার দান। আর প্রকৃতি পূজারী নাকি সকলে প্রাকৃত, তারা ব্রাত্য। পৃথিবীতে একমাত্র দর্শন যা জন্মসূত্রে বৈষম্যকে ন্যায়সঙ্গত এবং যুক্তিসঙ্গত বলে। এই উচ্চবর্ণরা বরাবর সামাজিক, সাংস্কৃতিক, প্রশাসনিক, রাজনৈতিক বিভিন্ন স্তরে ক্ষমতা দখল করে এই বৈষম্যকে প্রতিষ্ঠা করেছেন। উচ্চবর্ণের বাইরে যা কিছু সবই অপর। অপর মুসলমান হতে পারে, দলিত হতে পারে, মুচি, মেথর, মজুর, চাষা, যা হোক কিছু একটা হতে পারে, সকলেই অপর। হ্যাঁ, বাঙালি ভদ্রলোক উচ্চবর্ণে এভাবেই বর্ণভেদ করে থাকেন। তারা মনে করেন এই বৈষম্য যথেষ্ট যুক্তিসঙ্গত। শুধু তাই নয়, তারা পরবর্তী যুগে অন্যান্য যে সমস্ত দর্শন জনপ্রিয় হয়েছে সেই দর্শনগুলোতেও চুপি চুপি প্রবেশ করে গুপ্তভাবে দখল করার চেষ্টা করেছে। ইতিহাসবিদরা গবেষণা করে দেখেছেন, আজ থেকে 2500 বছর আগে যখন প্রথম বৌদ্ধ ধর্মের জন্ম হয়, সেই জন্মের সময়ই মূল শ্রমণ যারা বৌদ্ধ ধর্মের পূজারী ছিল বা প্রচারক ছিল, তার মধ্যে মাত্র 8 থেকে 10% ছিল নিম্নবর্ণের। এই বাংলায় চৈতন্যকে কেন্দ্র করে যে বৈষ্ণব আন্দোলন শুরু হয়েছিল, চৈতন্য শিষ্যদের মধ্যে নিম্নবর্ণ ছিল খুব কম। তারা প্রান্তিক, এতটাই তারা প্রান্তিক হয়ে গিয়েছিল যে নিজেদেরকে তারা জাত বৈষ্ণব বলে বসেছিল পরবর্তীকালে। নবজাগরণকালে যে নতুন প্রজন্ম গড়ে উঠল ব্রাহ্ম সমাজ, সেখানে উচ্চবর্ণের প্রাধান্য। পরে জাতীয়তাবাদী আন্দোলন কিংবা সমাজতান্ত্রিক ভাবনা জগৎ যখন শুরু হলো, সেখানেও উচ্চবর্ণের প্রাধান্য, নিম্নবর্ণ প্রান্তিক। তাই আজ বাঙালিকে খুব সহজেই দুটো করে ফেলা গেছে, হিন্দু আর মুসলমান। উচ্চবর্ণ বাঙালি ভদ্রলোক মনে করে ওরা মুসলমান, বাঙালি না। আর মুসলমান ধর্মে যারা আশরাফি, যারা নিজেদেরকে আরব, পারস্য কিংবা তুর্কি বংশজাত বলে মনে করেন, তারা হিন্দু বাঙালিকে বলেন ওরা বাঙালি না, ওরা ইন্ডিয়ান। অনেকে হয়তো জানেন না যে বাংলা ভাগের আগে হিন্দু মুসলমান নির্বিশেষে স্বাধীন বাংলার একটা প্রস্তাব উঠেছিল। বর্ণ হিন্দু এবং আশরাফি মুসলমানদের উপেক্ষা করে প্রান্তিক সাধারণ মানুষ, সাধারণ বাঙালি যারা, গফুর মিয়া কিংবা পরাণ মণ্ডল, ওরা কি চায় তা জানার জন্য অবিভক্ত বাংলা জুড়ে গণভোটের প্রস্তাব দেওয়া হয়েছিল। এবং একদম শুরুতে নাকি লর্ড মাউন্টব্যাটেন সেটা মেনেও নিয়েছিলেন, কিন্তু তার কিছুদিনের মধ্যেই এই প্রস্তাব বাতিল হয়ে যায়। আচ্ছা, কার পরামর্শ বা কাদের উস্কানিতে? আমরা অনেকেই জানি না। সেদিন গণভোট হলে হয়তো বাংলা ভাগ হতো না। আজ তাহলে এই ঘুষপেটিয়া, রোহিঙ্গা কিংবা অনুপ্রবেশকারীদের সমস্যা নিয়ে ভদ্রলোক উচ্চবর্ণ বাঙালির মরা কান্না শুনতে পেতাম না। প্রতি সপ্তাহে একবার করে দিল্লি থেকে আমাদের নেতারা এসে ইহা পর ঘুষপেটিয়া হয়, পুরো নাকি জনবিন্যাস বদলে যাচ্ছে, এসব শুনতে হতো না। জেনে রাখবেন, এই উচ্চবর্ণের ঘরের ছেলেমেয়েরা কিন্তু বাংলা মাধ্যমে আজকাল আর পড়াশোনা করে না। তারা গর্ব করে বলেন, জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, লিখেছিলেন ভবানী প্রসাদ মজুমদার। আবার উল্টো দিকে ছেলে হারিয়ে গেলে গফুর মিয়া, পরাণ মণ্ডলের মা বলে ছেলেটা বাংলা বলে, বাংলা ভাষা জন্মদাগ তার, লিখেছিলেন কমলেশ পাল।